শোক আর ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা। বঙ্গবন্ধু খুনের নেপথ্যে কুশলাবদেরও বিচার দাবি, খুনিদের ফেরাতে আশাবাদী আইনমন্ত্রী, ভালো নেই ৭৫-এর প্রতিরোধ ধারা। বিচার বহির্ভূত হত্যা বন্ধ না হলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হবে না, মন্তব্য ডক্টর জাফরুল্লাহর। গণস্বাস্থ্যে প্লাজমা সেন্টার উদ্বোধন। বন্যার ক্ষতিতে দিশেহারা লাখ লাখ মানুষ, যমুনার পানিতে প্লাবিত নতুন নতুন জনপদ, দীর্ঘমেয়াদী দুর্ভোগের শঙ্কা। খ্যাতিমান চিত্রশিল্পী ও ভাষা সৈনিক মুর্তজা বশির আর নেই, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। দুর্নীতি বন্ধ করে সেবার মান বাড়াতে বললেন স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি। করোনায় দেশে আজও ৩৪ মৃত্যু, টিকায় সফলতার দ্বারপ্রান্তে চীনও। এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সার লজ্জাজনক পরাজয়ের পর আজ মুখোমুখি ম্যানচেস্টার সিটি আর লিও। শ্রীলঙ্কা সফরে সাকিবকে দলে চাইছে বিসিবি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। বঙ্গবন্ধু ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। সীমিত আকারে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় বাংলাদেশের স্থপতিকে স্মরণ করছে জাতি। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বনানী কবরস্থানেও শ্রদ্ধা জানান তিনি। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বিস্তারিত শাহ আলী জয়ের প্রতিবেদনে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কন্যা সাইমা ওয়াজেদ হোসেনকে সঙ্গে নিয়ে ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ খুলে দেয়া হয় সবার জন্য। শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ। বনানী কবরস্থানেও পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করতে সচেষ্ট সরকার। আমরা এটা আজকে জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করা হয়েছে। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, যেখানে মাটির পরম মমতায় শুয়ে আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে কিভাবে জড়িত ছিল সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি খুনি মাজেদ দিয়েছে। আমরা একথাই বলতে চাই, আমরা আগেও বলেছি যে জেনারেল জিয়া এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার সঙ্গে জড়িত। বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী ও ভাতৃপ্রতিম অঙ্গ সংগঠনগুলো ঢাকা শহরে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করেছে। দলের বাইরেও বিভিন্ন সামাজিক সংগঠন শোক দিবসে নানা কর্মসূচি পালন করেছে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কন্যারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাকরাইলে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীর কুড়িল এলাকায় দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের পক্ষে আজিমপুর এলাকায় সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খাদ্য বিতরণ করেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বনানী মাঠে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। অন্যদিকে ঢাকা দক্ষিণের কাউন্সিলর শোক দিবস উপলক্ষে ২৬ নম্বর ওয়ার্ডে চাল ও মাংস বিতরণ করেন। জাতির পিতার ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আবাসন ব্যবসা সংগঠন রিহাব গরিব ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ করেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। কি হয়েছিল সেদিন? পাশের বাড়ি থেকে গুলির শব্দ পান প্রতিবেশীরা, ভয়ে হামাগুড়ি দিয়ে লুকান। ফোন আসে বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনিকে হত্যা করা হয়েছে। এরপর তাদেরকেও আটকে রাখা হয় সকাল ১১টা পর্যন্ত। ৭৫-এর ১৫ আগস্টের সেই স্মৃতিকথা নিউজ 24-কে শোনান অধ্যাপক ডক্টর নাসরিন আহমেদ। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। হঠাৎ গোলাগুলি শুরু হয়, কি কারণে তা জানা নেই। ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়েন বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের পাশের বাড়ির প্রতিবেশীরা। ঘুম ভেঙেছে গুলির শব্দে, এবং এতই গুলি যে মনে হচ্ছে দেয়াল ভেদ করে আমাদের গায়ে হয়তো লেগে যাবে। সুতরাং আমরা তখন হামাগুড়ি দিয়ে পাশেই ছোট্ট বাথরুম, তার করিডোর, আমরা সেখানে গিয়ে জড়ো হলাম। নাসরিন আহমদ বেগম বদরুন্নেসা আহমেদের মেয়ে, বঙ্গবন্ধুর প্রেস সচিব আমিনুল হক বাদশার মামাতো বোন। পরিবারটির সবাই তখন ভেবে পাচ্ছেন না কি করবেন। নাসরিন আহমদের ভাই গর্জন লুকিয়ে জানালা দিয়ে দেখেন কালো পোশাকের সদস্যরা। সবাই ভাবলেন বঙ্গবন্ধুকে রক্ষা করতে তাদের অবস্থান। এরই মধ্যে ফোন আসে। তারপরে পরে আমরা একটা ফোন পেলাম, যে ফোনটা করেছিলেন আমার ভাবি, রাজু ভাবি। ওনারা থাকতেন শেখ মনির একদম পাশের বাসায়। তো উনি ফোন করে বললেন যে এইমাত্র শেখ মনিকে মেরে ফেলা হয়েছে। তখন বুঝলেন বঙ্গবন্ধুরই বিপদ। এরই মাঝে তাদের বাড়িতে দরজা ধাক্কানোর শব্দ, পরে ধমকের সুর। দরজা খোলার পর বাড়ির সবাইকে লাইন ধরে দাঁড়াতে বলল সেনা সদস্যরা। লাইন করা মানেই ব্রাশ ফায়ার। পরে একটি বারান্দায় সবাইকে জড়ো করা হয়। পাহারায় থাকে সেনারা। এ বাড়ির সেনাদের সাথে বঙ্গবন্ধুর বাড়ির সেনাদের ইশারায় আলাপও হয়। একজনই বোধহয় এরকম করে হাত উঠালো, কয়টা আঙুল দিল আমি জানি না, এমনি হাত উঠালো, উনি বললো এমনি করে। তো ওইটা আমি দেখে ফেলেছি, আর আমার ফুফাতো ভাই ও দেখেছে। সপরিবারে বঙ্গবন্ধুকে এরই মধ্যে হত্যা করা হয়। নাসরিন আহমদদের বাড়ির ছাদে পাহারা দিতে থাকে সেনারা। সকাল ১১টা নাগাদ বারান্দা থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে পারেন তারা। পরের দিন সকালে বাড়ি ত্যাগ করেন। আমরা যখন চলে যাচ্ছি সেদিন সকালবেলা বঙ্গবন্ধুর বাসার উপর দিয়ে যাচ্ছি, তখন থেকে ওনার গেটটা খোলা, আর দূরে একটা কফিন রাখা আছে, আর পাশে স্তূপ করে বরফ। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বচক্ষে দেখেননি নাসরিন আহমদ, কিন্তু সেদিনের ভয়াবহতা তার স্মৃতিতে অম্লান। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর পলাতক দুই খুনি কানাডার নূর চৌধুরী ও যুক্তরাষ্ট্রের রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গেল বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজ হাতে বিচারের ফাইল তুলে দেওয়ার পর সম্প্রতি এক চিঠিতে আবারও বিষয়টি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। স্বপ্নের আকাশে যার হাত ধরে উড়েছিল একটি স্বাধীন দেশের পতাকা, সেই স্বপ্নদ্রষ্টাকেই খুন করা হলো 15 আগস্ট 1975। একটি জাতির জন্য এর চেয়ে বড় কলঙ্ক আর কী বা হতে পারে? এই কলঙ্কের বোঝা কাঁধে নিয়েই কেটেছে ৩৫ বছর। এরপর জাতির পিতাকে খুনের দায়ে 2010 সালের 27 জানুয়ারি ফাঁসি হয় 5 খুনির। তারপরও কলঙ্ক কাটেনি। পাকিস্তান, কানাডা, যুক্তরাষ্ট্র, লিবিয়া সহ বিভিন্ন দেশে এখনও পালিয়ে আছে বঙ্গবন্ধুর 6 খুনি। ওরা যেগুলো আছেন আপনার সবাই তারা পাকিস্তানি পাসপোর্ট হোল্ড করছে, অল অফ দেম। ডার্লিন ট্রাভেলস বিটুইন ইসলামাবাদ এবং কেনিয়া, নাইরোবি।
রাশেদ চৌধুরী সাহেব তিনি আছেন লস অ্যাঞ্জেলেসে এবং উনি রেফিউজি স্ট্যাটাস চেয়েছিলেন, পাননি। একইভাবে কিসমত হাশিম এবং নাজমুল হোসেন আনসার দুজনেই কিন্তু গিলটি প্রুভড হয়েছিল। বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে ফিরিয়ে আনতে জোর তৎপরতা চলছে জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। যতক্ষণ পর্যন্ত আমরা এই 5 জন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে এই রায় সম্পূর্ণভাবে কার্যকর না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত তাদেরকে খুঁজে বের করা এবং আনার প্রচেষ্টা চলবে। সম্প্রতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক শুভেচ্ছা বার্তা পাঠান ডোনাল্ড ট্রাম্প। পরে ধন্যবাদ জানিয়ে ফিরতি চিঠিতে রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর ব্যাপারে আবারও অনুরোধ জানান বঙ্গবন্ধু কন্যা। আমরা দুজনকেই দেশে যাতে আনতে পারি, তার জন্য যা যা করার প্রয়োজন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীও চিঠি লিখেছেন। এর আগে গেল বছর জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার ফাঁকে এক নৈশভোজে এ সংক্রান্ত একটি ফাইল ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে এখনো যারা পলাতক রয়েছে শিগগিরই তাদের দেশে এনে সাজা কার্যকর করার জোর দাবি জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে একথা বলেন তিনি। এ সময় বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি। পরে 15 আগস্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে 15 আগস্টের কুশীলবদেরও বিচারের দাবি জানান প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। শুধু খুনিদের নয়, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে দেশি বিদেশি কুশীলবদেরও বিচারের জোর দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। এর জন্য কমিশন গঠনেরও পরামর্শ তাদের। তারা বলছেন, খুনিরা বিশেষ করে জিয়াউর রহমানরা চাননি বঙ্গবন্ধুর হত্যার বিচার হোক, বরং যাতে বিচার না হয় সেজন্য তারা আইন পাশ করেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 1975-এর 15 আগস্ট ভোরে বিপদগামী সেনা সদস্যরা পরিকল্পিতভাবে ধানমন্ডির 32 নম্বরের বাসায় দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার পর 1975 সালের 26 সেপ্টেম্বর স্বঘোষিত প্রেসিডেন্ট খন্দকার মোশতাক বিচারের হাত থেকে খুনিদের রক্ষা করতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন। পরবর্তীতে জিয়াউর রহমান 1979 সালে ইনডেমনিটি অধ্যাদেশকে আইন হিসেবে অনুমোদন করেন। ঘটনার প্রায় 21 বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 1996 সালের 14 আগস্ট বঙ্গবন্ধু হত্যা মামলার 3 প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। একই বছরের 2 অক্টোবর বঙ্গবন্ধুর একান্ত সহকারী মহিতুল ইসলাম 15 আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে খুনিদের বিচার করতে পার্লামেন্টে ইনডেমনিটি আইন বাতিল করা হয়। 1997 সালের 19 জুন পর্যন্ত বিচারক বিব্রত সহ নানা কারণে 8 বার বিচার কার্যক্রম স্থগিত করা হয়। এভাবে দীর্ঘ প্রক্রিয়া শেষে 1998 সালের 8 নভেম্বর মামলার রায়ে বিচারক কাজী গোলাম রসুল 15 সাবেক সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্টের তৃতীয় বেঞ্চে 12 আসামির মৃত্যুদণ্ড বহাল থাকে। যারা গুলি করিয়েছে তাদের তো বিচার হয়, অর্থাৎ যারা মূল খলনায়ক, যারা নীল নকশা করে, জিয়াউর রহমানের নীল নকশার ফলেই এই কয়জন মেজর বা কর্নেল তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু আসল চাবিকাঠি নেড়েছিল জিয়াউর রহমান এবং মোশতাক। 2001 সালে সংসদ নির্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতা এলে বিচার কাজ বন্ধ থাকে। 2007 সালে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতা এলে বিচার সচল হয়। 2010 সালের 28 জানুয়ারি 5 আসামির ফাঁসির রায় কার্যকর করে জাতিকে দায়মুক্ত করা হয়। এর প্রায় 10 বছর পর চলতি বছরে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে এখনও পলাতক 5 জন। তাদের ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আমরা এই 5 জন পলাতক খুনিকে দেশে ফিরিয়ে এনে
এই রায় সম্পূর্ণভাবে কার্যকর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত তাদেরকে খুঁজে বের করা এবং আনার প্রচেষ্টা চলবে, এবং যখন তাদেরকে আনা হবে তখনই এই প্রচেষ্টা পরিসমাপ্তি ঘটবে। বিশ্লেষকরা বলছেন, শুধু হত্যাকারীদেরই নয়, এ ঘটনার নেপথ্যে কুশীলবদেরও বিচারের আওতায় আনতে হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রংপুর থেকে শুরু করে সিলেটের দুর্গম পাহাড়ি অঞ্চল পর্যন্ত 7টি সেক্টরে ভাগ হয়ে বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন কয়েক হাজার মুজিবপ্রেমী বাঙালি আর আদিবাসী, যার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। 22 মাসের যুদ্ধে শহীদের তালিকায় নাম আছে 204 জনের, আর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন হাজারেরও বেশি। স্বীকৃতিহীন 45 বছরে প্রতিরোধ যোদ্ধাদের কপালে এখনও দুষ্কৃতিকারীর অপবাদ। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। নিউজ 24-এর অনুসন্ধানে পাওয়া এই ছবিগুলো 75-এর কজন শহীদ প্রতিরোধ যোদ্ধার, যারা জীবনের মায়া তুচ্ছ করে বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে সশস্ত্র হয়েছিলেন। কিন্তু এসব ছবির বাইরেও আরও অনেক মুখ আছে যারা লড়াই করেছিলেন রণাঙ্গনে। 75-এর প্রতিরোধ যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী জানিয়েছেন যুদ্ধ শুরুর প্রস্তুতির গল্প। 75 সালে আমরা 50-60 জন একত্র হয়ে সীমান্তে গিয়েছিলাম। প্রথম অবস্থায় আমাদের 7-8 দিন পেট পুরে খাওয়া হয় নাই। আসলে আমি সীমান্ত পার হওয়ার প্রায় 8-9 দিন পরে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি তখন আমার মাথা এবং পিঠে হাত দিয়ে বলেছিলেন, তুমি বেঁচে আছো, আমি খুশি হয়েছি, তোমাদের সম্মান রক্ষা করে যতটা দরকার, যেভাবে দরকার আমি সাহায্য করব। উনি করেছিলেন। প্রতিরোধ যুদ্ধের প্রধান দপ্তর ছিল মেঘালয় সীমান্তের চান্দুকুইয়ে। প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল নেত্রকোনার ভবানীপুর। এছাড়া বেদগড়া, রংরা, নেলুয়াগিরি, দাবরাং, গোবরাকোড়া সহ বেশ কিছু সাব সেক্টর ছিল 75-এর প্রতিরোধ যুদ্ধে। সেই প্রতিরোধে প্রথম শহীদ হয়েছিল আমাদের বগুড়া যুবলীগের সভাপতি খালিকুজ্জামান খসরু। কেউ আজকে তার কথা মনে রাখে না। যাই হোক, সশস্ত্র যুদ্ধ সফল হয় নাই, কিন্তু আজকের সফলতার ভিত্তিপ্রস্তরই সেখানে স্থাপন করা হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের আক্ষেপ, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু যারা বঙ্গবন্ধু হত্যার বদলা নিতে প্রতিবাদী হয়েছিলেন তাদের অনেকেই আজও দুষ্কৃতিকারের অপবাদ নিয়ে ঘুরছেন। একটা জিনিস খারাপ লাগে, আমরা যারা বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ করেছিলাম তারা সেই সময় মোস্তাক সরকারের কাছে দুষ্কৃতিকারী ছিলাম, জিয়াউর রহমানের কাছে ছিলাম, হোসেন মোহাম্মদ এরশাদের আমলে আমরা দুষ্কৃতী ছিলাম, খালেদা জিয়া সরকারের আমলে আমরা দুষ্কৃতী ছিলাম। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের আমলেও বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ যোদ্ধারা সরকারের খাতায় কিন্তু দুষ্কৃতিকারী। বিশ্লেষকরা বলছেন 75-এর প্রতিরোধ যোদ্ধাদের আড়াল করে রাখা হয়েছে, আর তাদের জায়গায় অন্যরা বঙ্গবন্ধু বন্দনায় ব্যস্ত। আমি কিন্তু প্রতিরোধ যুদ্ধে আমার খুব ঘনিষ্ঠ যোদ্ধাদের প্রথম পাই নাই, এবং পরে দেখেছি বড় বড় আওয়ামী লীগের নেতা হয়েছে তারা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। যতদিন পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা বন্ধ না হবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা সেন্টার উদ্বোধন করে তিনি এই মন্তব্য করেন। আলী তালুকদারের প্রতিবেদন। শনিবার সকালে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে প্লাজমা সেন্টারের উদ্বোধন করেন অধ্যাপক এম এ খান। সেপ্টেম্বর মাস থেকে প্রতিদিন 50 জনকে এই সেন্টার থেকে প্লাজমা দেওয়া হবে। করোনা রোগ থেকে যারা মুক্ত হয়েছেন তারা 4 মাস পর পর রক্ত দিতে পারবেন বলে জানান গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ। অন্য স্বার্থের কারণে তারা আমাদের এটাকে অনুমোদন না করায় আজকে জনগণ তার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গণস্বাস্থ্য কেন্দ্রের ক্ষতি হয়েছে 10 কোটি টাকা। আমাদের অন্তত 10টা দেশ আমাদের এটা নেওয়ার জন্য উদ্গ্রীব ছিল, ইনক্লুডিং অ্যাডভান্স কান্ট্রি, কিন্তু আমাদের দেশে রেজিস্ট্রেশন না হওয়ায় আমরা বাইরে পাঠাতে পারি নাই, এখনও রেজিস্ট্রেশন হয়নি। আগস্টকে স্মরণ করে এ সময় ডাক্তার জাফরুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধুকে যদি আমরা স্মরণ করতে চাই, তার এই হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কিন্তু উনার আদর্শ রূপায়িত হয় না। যতদিন পর্যন্ত বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা বন্ধ না হবে, ততদিন বঙ্গবন্ধুকে সত্যিকারভাবে শ্রদ্ধা নিবেদন হবে না। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে বিরতি নিচ্ছি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কেন্দ্র তত্ত্বাবধায়ক সহ 5 জনের মধ্যে 3 জনের 5 দিন করে এবং 2 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ঘটনার পর শিশু উন্নয়ন কেন্দ্রে 10 কর্মকর্তা কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য যশোর পুলিশ লাইনে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে ওই 5 জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। শনিবার সকালে যশোর জেলা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন। নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা শুক্রবার সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্র কর্তৃপক্ষকে আসামি করে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এই ঘটনায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করেছে। বৃহস্পতিবার যশোর উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের পাশবিক নির্যাতনে নিহত হয় 3 কিশোর। এ সময় আহত হয় অন্তত 14 কিশোর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। শনিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। যমুনা ও ধরলার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কিছুটা কমেছে তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি, তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় এবং তীব্র নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী লাখ লাখ মানুষ। সিরাজগঞ্জ জেলায় প্রায় 2 মাস ধরে লক্ষাধিক মানুষ পানিবন্দী। যমুনার পানি আবারও বাড়তে থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দীর্ঘস্থায়ী বন্যা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে এমন আশঙ্কায় পানিবন্দীদের দিন কাটছে উদ্বেগ আর উৎকণ্ঠায়। দীর্ঘস্থায়ী বন্যায় ডুবে আছে টাঙ্গাইলের নিম্নাঞ্চল। এখন পর্যন্ত 11টি উপজেলার 95টি ইউনিয়নের অন্তত 849টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা প্রভাব ফেলেছে জীবন ও জীবিকায়। বিস্তর অভিযোগ রয়েছে ত্রাণ না পাওয়ার। এদিকে বৃষ্টি হওয়ায় বেড়েছে কুড়িগ্রামের ধরলা নদীর পানিও। কিছুটা কমেছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি, তবে টানা বৃষ্টি শুরু হলে উত্তরের বেশিরভাগ বন্যা কবলিত এলাকার অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। একবারে শেষ হয়ে গেছে। চলে গেলেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর। করোনা সংক্রমিত হয়ে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এই চিত্রশিল্পী। প্রখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর একাধারে ছিলেন ভাষা সংগ্রামী, গবেষক ও ঔপন্যাসিক। দৃশ্যশিল্পী সহ সাহিত্য এবং চলচ্চিত্রেও সৃজন প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন মুর্তজা বশীর। সুকন্যা মীরের প্রতিবেদন। আমি ছবি আঁকতে পারি না এখনো। আমার মনটা যদি ভালো থাকে। বাংলাদেশে বিমূর্ত ধারার চিত্রকলার অন্যতম পথিকৃৎ মুর্তজা বশীর। হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় অনেক দিন ধরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে আনা হয় তাকে। করোনা সংক্রমিত হয়ে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এই চিত্রশিল্পী। বাবা যেটা চাইতেন যে মৃত্যুর পরে বেঁচে থাকতে চাই, এটা তার প্রথম একটা ইচ্ছা ছিল। বেসিক্যালি কোভিড-19 সিমটম ছিল না, কারণ ওনার দেখাশোনা আমিই করতাম। এখানে যেটা করা হচ্ছে কোভিডের সাথে মানে পজিটিভের সাথে সাসপেক্টেড পেশেন্টদের রাখা হচ্ছে।
কালকে আমরা জানতে পারলাম যে ওনার কোভিড-19 পজিটিভ। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, অনেক দোয়া করবেন। উনি অসম্ভব ভালো মনের মানুষ ছিলেন। উনি বলতে পারিনি আব্বু আমি এসেছি, আমি বলতে পারিনি সেটা। 1947 সালের দেশভাগের পর শিল্পকলাকে যারা আস্থা জুগিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম মুর্তজা বশির। তাঁর আঁকা দেয়াল, শহীদ শিরোনাম, পাখা, রক্তাক্ত 21 শিরোনামের চিত্রকর্মগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। পেইন্টিং ছাড়াও তিনি কাজ করেছেন মুরাল, ছাপচিত্র সহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে। লিখেছেন বই, গবেষণা করেছেন মুদ্রা ও শিলালিপি নিয়েও। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন 21 পদক, স্বাধীনতা পুরস্কার। তার এই সমগ্র জীবনে দেশ ও জাতির কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। তার সেই বিখ্যাত দেয়াল সিরিজ যা আমাদেরকে মুগ্ধ করেছে। তিনি তার কর্মের মধ্য দিয়েই আমাদের মাঝে যুগ যুগ টিকে থাকবেন। স্যারের শিক্ষকতা, বন্ধুত্ব সুলভ ব্যবহার, আধুনিক মনন, শিল্পকথা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। তার এই শেষ যাত্রার সাথে শেষ হলো ইতিহাস ও সংস্কৃতির আরেকটি অধ্যায়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর নিবন্ধন প্রক্রিয়া 23 আগস্টের পর বাড়ানো হবে কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। শনিবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শনের পর স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কথা বলেন। উল্লেখ্য, আগামী 23 আগস্টের মধ্যে লাইসেন্স নবায়ন না করা হলে হাসপাতাল বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাপরিচালক বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে সদিচ্ছার কোনো অভাব নেই, দুর্নীতি বন্ধে বদ্ধপরিকর। এ সময় তিনি হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ জানান। তিনি বলেন, রোগীরা জানিয়েছেন তারা ভালো সেবা পাচ্ছেন। স্বাস্থ্যসেবা একদম অ্যাব্রাপ্টলি কোনো স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়া যায় না। আমরা স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়ার জন্য বলেছি কেন, আপনারা সেটা জানেন কী কারণে, যেটা আপনারাই লিখেছেন যে এই সমস্ত অব্যবস্থা আছে, এই সমস্ত দুর্নীতি আছে। আমরা এখন খতিয়ে দেখব তাদের সেটা কতটুকু আছে, পার্সেন্টেজ কার কতটুকু, ওইভাবে আমরা ব্যবস্থা নেব। সময় বাড়ার ব্যাপারে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। করোনায় দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 3625 জনে। 24 ঘন্টায় 12,891টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,644 জন। ফলে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 2,74,525 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তারা আরও জানায়, সারা দেশে নতুন 1012 জন সহ মোট সুস্থ হয়েছে 1,57,635 জন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বে একদিনে আবারও প্রাণ হারিয়েছেন প্রায় 5,684 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 7,64,000, আর মোট আক্রান্ত হয়েছে 2,13,90,000-এর বেশি মানুষ। এদিকে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা, মডার্ন বায়োটেক, ফাইজারের মতো কোভিড-19-এর সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে 3টি পর্যায়ে এগিয়ে রয়েছে চীনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্ম। টিকা প্রয়োগের পর শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তারা। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। এখনও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রণব মুখার্জি। তবে সংকটজনক হলেও তার শারীরিক পরিস্থিতির আর নতুন করে অবনতি হয়নি, বরং চোখে আলো পড়লে তার প্রতিক্রিয়ায় উন্নতি দেখা গিয়েছে বলে আজ তার কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় জানিয়েছেন। শুক্রবার দিল্লির সেনা হাসপাতাল মেডিকেল বুলেটিনে জানিয়েছে, প্রণব মুখার্জির শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাকে ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়েছে। এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন। এর আগে প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তার বাবা। গেল রবিবার রাতে দিল্লির বাসভবনে পড়ে যাওয়ার পরে প্রণবকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তার অবস্থার অবনতি হয়। সে সময়ই তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে।
ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস আজ। দিবসটি উদযাপনে দেশ জুড়ে করোনা পরিস্থিতি বিচার করে নেওয়া হয়েছে প্রস্তুতি। দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সীমান্তে দ্বন্দ্ব নিয়ে চীন ও পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জানান, করোনা ভাইরাসের ৩টি ভ্যাকসিন এরই মধ্যে আশার আলো দেখিয়েছে। বিজ্ঞানীদের কাছ থেকে সবুজ সংকেত পেলেই দ্রুত ভ্যাকসিন উৎপাদন শুরু হবে ভারতে। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সন্ধ্যার সংবাদ। শ্রীলঙ্কা সফরে সাকিবকে পেতে চায় বিসিবি। এজন্য সাকিবের সাথে কথাও বলেছেন নাজমুল হাসান পাপন। শোক দিবসে বিসিবি আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এমনটাই জানান বোর্ড সভাপতি। ২৮ অক্টোবর শেষ হচ্ছে সাকিবের ১ বছরের নিষেধাজ্ঞা। এর আগে ২৪ অক্টোবর মাঠে গড়াবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। তাই পরের ম্যাচ থেকেই যেন সাকিবকে দলে পাওয়া যায় সে লক্ষ্যে এগোচ্ছে বিসিবি। চলতি মাসেই দেশে ফেরার কথা আছে সাকিবের। দলে ফিরতে আগামী মাস থেকে বিকেএসপিতে শুরু করবেন অনুশীলন। আইন অনুযায়ী সাকিব চাইলে ফিজিও ও কোচের সাথে কাজ করতে পারবে বলে জানান পাপন। সাকিব যখনই ওর নিষেধাজ্ঞাটা যেই দিন উঠে যাবে তারপরেই সে আমাদের সাথে খেলতে পারবে। এর সাথে একটাই অ্যাভেলেবল হবে, তখনই থেকেই সে অ্যাভেলেবল টু প্লে। এই মাসে শেষেই চলে আসবে শুনেছি, ওর সাথে লাস্ট যখন কথা হয়েছে, এবং প্র্যাকটিস করবে এবং আশা করছি ইনশাআল্লাহ ও ফিট থাকবে, সবই থাকবে এবং আমাদের সাথে শ্রীলঙ্কায় সে জয়েন করতে পারবে এবং ইনশাআল্লাহ খেলতেও পারবে যদি সবকিছু ঠিক থাকে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। শোক আর ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা। বঙ্গবন্ধু খুনের নেপথ্যে কুশীলবদেরও বিচার দাবি, খুনিদের ফেরাতে আশাবাদী আইনমন্ত্রী। ভালো নেই ৭৫-এর প্রতিরোধ যোদ্ধারা। বিচার বহির্ভূত হত্যা বন্ধ না হলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হবে না, মন্তব্য ডক্টর জাফরুল্লাহর। গণস্বাস্থ্যে প্লাজমা সেন্টার উদ্বোধন। বন্যার ক্ষতিতে দিশেহারা লাখ লাখ মানুষ। যমুনার পানিতে প্লাবিত নতুন নতুন জনপদ, দীর্ঘমেয়াদী দুর্ভোগের শঙ্কা। খ্যাতিমান চিত্রশিল্পী ও ভাষার সৈনিক মুর্তজা বশির আর নেই। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। দুর্নীতি বন্ধ করে সেবার মান বাড়াতে বললেন স্বাস্থ্যের ভারপ্রাপ্ত ডিজি। করোনায় দেশে আজও ৩৪ মৃত্যু, টিকার সফলতার দ্বারপ্রান্তে চীনও। এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সার লজ্জাজনক পরাজয়ের পর আজ মুখোমুখি ম্যানচেস্টার সিটি আর লিও। শ্রীলঙ্কা সফরে সাকিবকে দলে চাইছে বিসিবি। সন্ধ্যা সংবাদে ছিল এখনকার মতো। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।